আমরা নামসুনকে ডুগো কোম্পানির ভেতরে দেখি, যেখানে ও লেজার লাইট পার করে অফিসের ভেতরে ঢুকে এবং কম্পিউটার থেকে ইনফরমেশন চেক করতে থাকে। এরপরে ওখান থেকে ও সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। নামসুন আবার নিজের গেটআপ চেঞ্জ করে সিইওর কেবিনের দিকে যায়, যেখানে ও একটি ভূতের গেটআপ নিয়েছিল। নামসুন সিইওর কেবিনে প্রবেশ করে এবং কম্পিউটার চালু না করে ও পুরো কম্পিউটারটা নিয়ে ওখান থেকে যেতে থাকে। তখনই ওখানে একটা গার্ড চলে আসে, যে নামসুনকে ধরতে যায়। তখন নামসুন ওখান থেকে একটি জানালা দিয়ে লাফ মেরে নিচে নেমে যায়, আর নামসুনের মাথার উইগটি উড়ে গার্ডের মুখের ওপরে চাপা পড়ে যায়। এরপর আমরা নামিনকে দেখি, যে কিনা আবার মেডিসিনটি অর্ডার করেছিল এবং ওটাকে বেশি চিন্তাভাবনা না করেই খেয়ে নেয়। এদিকে আমরা দেখি যে জুনি গিলজুনকে প্রপোজ করেছে, আর অন্যদিকে হাওয়ানের কাছে ওর বাবার ফোন আসে যে ও কোরিয়াতে ফেরত আসছে। এদিকে নামসুন সোজা ওপর থেকে নিচে হিসিকদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর ও ওখান থেকে দ্রুত দৌড়তে থাকে এবং হিসিক আর ওর বন্ধু দুজনেই গাড়ি নিয়ে ওর সাথে ওকে ফলো করতে থাকে। এরপর আমরা দেখি যে নামসুন একটা জায়গায় গিয়ে বসে পড়ে। হিসিক ওখানে পৌঁছে যায় আর ওকে বলে যে আমি তো তোমায় কিছু ডাটা আনতে বলেছিলাম, তুমি তো পুরো কম্পিউটারটাই নিয়ে চলে এসেছো। তখন নামসুন জানায় যে আমি তো বুঝতে পারিনি তোমার কোনটা লাগবে, তাই জন্যে আমি সব নিয়ে চলে এসেছি। আর তখন হিসিগোর হাতে সেই ঘড়িটি আবার পরিয়ে দেয় আর ওকে বলতে থাকে যে এটা তুমি সব সময় পরে থাকবে। এদিকে হাওয়ান ওর ভাইকে ফোন করে জানায় যে ওর বাবা ফেরত আসতে চলেছে, কিন্তু এই কথাটি ওদের মাকে জানানো যাবে না। এদিকে আমরা গিলজুন আর জুনিকে দেখি, যারা নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল। এরপর তারা একটি রাইডে ওঠার জন্য লাইনে দাঁড়ায়, আর সেখানে কিছু বদমাশ ছেলে চলে আসে। তারা ওদের সামনে গিয়ে দাঁড়ায়, যেটা দেখে গিলজুন ওদেরকে একটা ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। এরপর আমরা হিসিকের বন্ধুকে দেখি, যে কিছুতেই ড্রাগসের নেশা কাটাতে পারছিল না এবং প্রচুর পরিমাণে জলপান করছিল। এদিকে নামিনও ওই ট্যাবলেটটিতে অভ্যস্ত হয়ে যায় এবং ওই ট্যাবলেটটি খাওয়ার পরেই সে সব কিছু উল্টোপাল্টা দেখতে থাকে। আমরা সিইওকে দেখি একটা জায়গায় বক্সিং করতে, যেখানে আমরা দেখি যে ছোটোবেলায় ও খাবারের জন্য বক্সিং করত, যেখানে রাশিয়ানরা কিছু অনাথ বাচ্চাদের নিয়ে যেত এবং ওদের খাবার দেওয়ার জন্য লড়াই করাতো। যে জিতত সেই খাবারটি খেতে পেত। এখানে আমরা দেখি যে ছোটোবেলায় সিইও একটি বাচ্চার সাথে লড়াই করছিল। সিইও খুব দুর্বল থাকায় ও প্রতিবারই হেরে যেত, যেখানে ছোট বাচ্চাটি সিইওকে জানায় যে আজ আমি হেরে যাব, যার ফলে তুমি আবার খাবার খেতে পারবে। এরপর আমরা হাওয়ানকে দেখি, যেখানে ও জানতে পেরে যায় যে রিহাবা নামসুনের ওপর অ্যাটাক করেছিল। তখনই ওখানে নামসুন চলে আসে এবং ওর কাছে হাওয়ান সব কিছু জানতে চাইলে নামসুন জানায় যে এরকম কিছু না, এত চিন্তা করার কোনো দরকার নেই। এরপর আমরা দেখি যে হাওয়ান রিহাবার সাথে দেখা করতে যায়, যেখানে রিহাবাকে জানায় যে তুমি এমনটা কেন করছো, পারলে তুমি সব সময় সততার পথে চলাচল করো, তাহলে জীবনে সব জায়গায় তুমি সফল হতে পারবে। তখন রিহাবা বলে যে নামসুন যদি না আসতো তাহলে আমি আমার জীবনে অনেক সফল হতাম, আমি আপনার মেয়ে হয়ে জীবনযাপন করতে পারতাম, আমি ওই কাটানো কয়েকটা দিন কিছুতেই ভুলতে পারছি না। তখন হাওয়ান জানায় যে আমি তোমাকে মাফ করে দেব যদি তুমি সঠিকভাবে জীবনযাপন করো, আর তুমি আমার দ্বিতীয় মেয়ে হয়ে আমার সাথে থাকতে পারো। এরপর আমরা নামসুনকে অফিসে কিছু ফাইল দেখতে দেখি, যেখানে ও বাকি এমপ্লয়ীদের কাছে ইনফরমেশন জোগাড়ের জন্য বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে, কিন্তু কেউ ওকে কোনো সঠিকভাবে কোনো উত্তর দেয় না। আমরা সিইওকে দেখি, যেখানে ও সব কিছু জেনে যায় আর ও ওর বডিগার্ডদের ডেকে ওদের প্রশ্ন করতে থাকে। তখন বডিগার্ড জানায় যে একটি মেয়ে এখানে এসেছিল, যে কিনা ভূত সেজেছিল, আর তারপরে সে কম্পিউটারটিকে নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছে। যে কথা শুনে সিইও ওর বডিগার্ডের পায়ে ছুরি মেরে দেয় এবং ওকে জানায় যে তুমি সাধারণ একটা মেয়েকে আটকাতে পারলে না, তাহলে তুমি আমার সুরক্ষা কী করে করবে। এরপরে বডিগার্ডটি মেয়েটির সম্পর্কে সব বর্ণনা দেয়, আর তখনই ওখান দিয়ে নামসুন যাচ্ছিল, যাকে দেখে ও বলতে থাকে যে ওই মেয়েটি ও নামসুনের মতনই এতটা হাইটের হবে। কিন্তু সিইও নামসুনের মাকে সন্দেহ করতে থাকে, ও ভাবে যে এইসব হয়তো নামসুনের মায়ের কাজ। এরপর আমরা হিসিকদের দেখি, যারা কম্পিউটার চেক করছিল, কিন্তু ওরা সেখান থেকে কোনো ধরনের ডাটা ইনফরমেশন পায়নি, শুধু সেখানে দুটো বাচ্চার ছবি পেয়েছিল।
এরপর আমরা নামসুনের ভাইকে দেখি, যে কিনা প্রচুর পরিমাণে জল পান করছিল। এদিকে নামসুন অফিসে তার কলিগদের কাছে আবার নানা ধরনের কোশ্চেন করতে থাকে, কিন্তু কেউ ওকে কোনো রকমের উত্তর দিচ্ছিল না। এরপর আমরা রিহাবাকে দেখি, যেখানে সিইও ওর সাথে দেখা করতে আসে আর ওকে সব কিছু জিজ্ঞাসা করে যে নামসুন দেখতে কেমন আর ও ফিরে এসেছে, তুমি কি ওকে দেখেছো? তখন রিহাবা জানায় যে আমি ওকে দেখিনি। তখন সিইও জিজ্ঞাসা করে যে আমার কাছে যেই মেয়েটি কাজ করে তুমি তার ওপরে কেন অ্যাটাক করেছিলে? ওই মেয়েটিই কি নামসুন? যেটাতে রিহাবা জানায় যে ওই মেয়েটির নামসুন নয়। তখন সিইও জিজ্ঞাসা করে যে তাহলে তুমি ওর ওপরে অ্যাটাক কেন করেছিলে? যেটাতে রিহাবা জানায় যে ও আমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছিল আর এর আগেও আমি ওর ওপরে অ্যাটাক করেছিলাম। এরপর আমরা হাওয়ানকে একটি লোকের সাথে মিটিং করতে দেখি, যেখানে লোকটি জানায় যে ওরা কিভাবে অনাথ বাচ্চাদের ধরে নিয়ে আসতো এবং ওদের খাবারের জন্য লড়াই করাতো। এরপর আমরা সিইওর বডিগার্ডকে দেখি, যেখানে ও বিল্ডিংয়ের বাইরের দিকে তাকিয়ে থাকে এবং ও ভাবতে থাকে যে এত উঁচু বিল্ডিং থেকে মেয়েটি কিভাবে লাফ দিল আর ও লাফ দিয়ে বেঁচে গেল কি করে। আর তখনই ওখানে নামসুন চলে আসে আর ও বডিগার্ডকে জিজ্ঞাসা করে যে এখানে কেন দাঁড়িয়ে আছো? বডিগার্ড ওকে কিছু জানায় না। তখন নামসুন দেখে যে ওর পায়ে আঘাত রয়েছে আর তাই জন্যে নামসুন ওকে তুলে ওখান থেকে এগিয়ে নিয়ে যায়। এরপর আমরা দেখি যে নামসুন বডিগার্ডকে চকলেটও খেতে দিয়েছে। এরপর আমরা দেখি সিইও নামসুনকে ডেকে পাঠায় এবং ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোরিয়াতে কেন এসেছো? তখন নামসুন জানায় যে আমার কোরিয়ান ছেলেদের অনেক বেশি পছন্দ আর এই জন্যই আমি কোরিয়াতে এসেছি। এরপর সিইও ওকে জানায় যে আজকে আমার একটি মিটিং রয়েছে, যেখানে তুমি আমার সাথে যাবে। তখন আমরা দেখি যে নামসুন ওতে রাজি হয়ে যায়। এরপরে আমরা হাওয়ানকে আর হিসিককে একসাথে দেখি, যেখানে ওরা দুজনে সিইওর সাথে দেখা করতে আসে, যেখানে নামসুন ওদেরকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ওরা কোনো রিয়াকশন দেয় না। এরপর আমরা দেখি যে হিসিক বাইরে যাওয়ার নাম করে ওখান থেকে বেরিয়ে আসে এবং ও বিভিন্ন চালাকির মাধ্যমে ওই সিকিউরিটি দেওয়া রুমটির মধ্যে যাওয়ার চেষ্টা করে এবং ও সেটাতে সফলও হয়ে যায়। ওখানে যাওয়ার পরে ও সেখানে একটি ছোট্ট ক্যামেরা লাগিয়ে দেয় আর তখনই ওখানে সিইওর বডিগার্ড চলে আসে এবং হিসিক ওখান থেকে কোনোভাবে বেরিয়ে চলে আসে। এদিকে আমরা দেখি হাওয়ান সিইওকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যেই প্রশ্নগুলো নামসুনের খুব একটা পছন্দ হয় না। তখন নামসুন ওকে জানায় যে আপনার ইমোশনের ওপর একটু কন্ট্রোল রাখা উচিত। এরপর আমরা দেখি যে ওই গ্রুপের একটি মেয়ে নামসুনকে ওর সাথে নিয়ে যায় এবং কিছু গুন্ডা দিয়ে ওর ওপরে অ্যাটাক করায়, কিন্তু নামসুন সেখানেও জিতে আসে। এরপর আমরা দেখি যে গিলজুন হাওয়ানকে ফোন করে জানায় যে ওর ভাই অনেক অসুস্থ আর তোমার ভাই কি যেন উল্টোপাল্টা কথা বলছে, যে তোমার বাবা নাকি কোরিয়াতে ফেরত আসতে চলেছে। এই কথাটা কি সত্যি? এই কথাটা শুনে হাওয়ান কোনো উত্তর দেয় না। তখন গিলজুন হাওয়ানকে জানায় যে আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি এই অ্যাড্রেসে চলে এসো, এখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। যেখানে নামসুনের মা পৌঁছে যায় আর সেখানে যাওয়ার পরেই গিলজুন হাওয়ানকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যেটাতে হাওয়ান জানায় যে ওর বাবা আবার কোরিয়াতে ফেরত আসছে, যেটা শুনে ওর মা ওখানেই পড়ে যায়। এরপর আমরা নামসুনের বাবাকে দেখি হাওয়ানের সাথে দেখা করতে আসে, কারণ ওর ছেলে কয়েকদিন ধরে ওর ফোন তুলছে না এবং ওর সাথে দেখা করতেও আসছে না। মা হিসেবে তোমার ছেলের খোঁজ রাখা উচিত। এরপর আমরা সিইওকে দেখতে পাই, যেখানে ও ভাবতে থাকে যে এই সব কিছুর জন্য ওই মহিলাই দায়ী, অর্থাৎ এখানে ও নামসুনের মায়ের কথা বলছে আর এইসব কথা ভাবতে ভাবতে নিজেই নিজে রাগ করতে থাকে। এরপর আমরা নামসুনের বাবাকে দেখতে পাই, যেখানে ও স্টুডিওর মধ্যে প্রবেশ করে এবং দেখতে পাই যে ওখানে ওর ছেলে রয়েছে, যে কিনা বাথরুমের মধ্যে পড়ে আছে। এরপর আমরা সিইওকে দেখি নামসুনকে ডেকে পাঠায় আর ওকে জানায় যে তোমায় একটা কাজ করতে হবে, একটা মানুষকে তোমায় ফোন করতে হবে। আসলে আমি এই অর্ডারটা অনেক আগেই একজনকে দিয়ে ফেলেছি, হয়তো বা সে এই কাজটা করেই ফেলেছে। এরপর আমরা দেখি যে একটি বড় ট্রাক নামসুনের মায়ের গাড়িকে ধাক্কা দিয়ে ওখানে ফেলে চলে গিয়েছে। আর এপিসোডটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ।